ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, তিনিও নিশ্চয়ই আলোচনার কোনো এক সময় যুক্ত হয়ে যাবেন আশা করি। মেহেদী হাসান পলাশ, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি, সেটি হচ্ছে যে জুলাই সনদ নিয়ে নানা ধরনের এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব, চাওয়া না পাওয়ার এই বিষয়গুলো তো আছেই। এর মধ্যে আমরা জানি প্রধান উপদেষ্টা তার ভাষণে তিনি বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে গণভোট হবে জাতীয় নির্বাচনের দিনে। সেটি নিয়েও রাজনৈতিক দলগুলোর এরই মধ্যে দ্বিমত পোষণ করছেন। আপনার কাছে কি মনে হয়, প্রধান উপদেষ্টা যেই পয়েন্টগুলোর ভিত্তিতে গণভোটের কথাগুলো বলেছেন, সেটি নিয়ে এক ধরনের সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দল বলছেন যে, বিশেষ করে বিশ্লেষকরা বলছেন যে এটি সাধারণ মানুষের কাছে এই হানা ভোট বা গণভোটের প্রক্রিয়াটি আসলে আরো জানানো উচিত, আরো পরিষ্কার করা উচিত রাজনৈতিক দল এবং সরকার উভয়কেই, যাতে ভোটের দিন সাধারণ মানুষের ভিতরে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভিকে। আপনি খুবই বর্তমান সময়ের জন্য অত্যন্ত আলোচিত একটা বিষয় সামনে এনেছেন। আসলে এই যে জুলাই সনদ যেটা ১৭ অক্টোবর স্বাক্ষরিত হলো, আমরা যারা মানে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে মানে জাতি এরকম একটা সিচুয়েশন থেকে আসলে সামনের দিকে এগিয়ে যাক, হঠাৎ করে দেখলাম ঐক্যমত্য কমিশন, যার আবার প্রধান উপদেষ্টাই, সেই ঐক্যমত্য কমিশন কিছু জিনিস নিজেরা যুক্ত করে দিল। হ্যাঁ, আমি ১৭ অক্টোবর এখানেই ছিলাম, এই অনুষ্ঠানেই ছিলাম, এবং আমি সেদিনই বলেছিলাম এখানে যে রেফারি হয়ে গোল দেওয়ার মতো। তো এই যে কাজটা তারা করলো, যার ফলে যেটা তারা নিজেরা ৯ মাস ধরে চেষ্টা করে গুছিয়ে এনেছিল, সেটা কিন্তু আবার তারা নিজেরাই আবার এলোমেলো করে ফেললো। তো এই একটা দারুণ মানে চরম অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছিলাম। তো সেখান থেকে আবার আমাদের প্রধান উপদেষ্টা তিনি যেই একটা উদ্যোগ নিয়ে একটা মোটামুটি চেষ্টা করেছেন শান্ত করার জন্য, এবং সেখানে দেখলাম যে বিশেষ করে এখনকার প্রধান রাজনৈতিক দল বিএনপি মোটামুটি তারা এটা মেনে নিয়েছে। তাদের কিছু কিছু বিষয়ে হয়তো আপত্তি আছে, তারপরেও তারা মেনে নিয়েছে। কিন্তু আবার দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা মানে ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তো রাজনীতিতে এই বিতর্কটা থাকবে, এবং যেহেতু প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দল তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা সবাই চেষ্টা করবে তারা তাদের মতো করে দাবি দাওয়া করে বলটি তাদের মানে কোর্টে নিয়ে আসার জন্য। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটাতে কোনো অন্যায় নাই। কিন্তু এই বিষয়টা যদি আবার যখন এরকম হয়ে যায় যে তালগাছটা আমার রেখে মানে হয় আমি অথবা কেউ না, অথবা আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না যে জিদের ভাত মানে একটা পশুকে দিয়ে খাওয়ানো, ওই জায়গাটাতে যেন চলে না যায়। ওই জায়গায় যদি চলে যায় তাহলে কিন্তু আবার এটা খুব খারাপ একটা পরিণতির দিকে যাবে। এবং আমরা সেখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে গণভোট আমরা এইটা না হলে আমরা ইলেকশন হতে দেব না, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বা ফেব্রুয়ারি মাসে কোনো ইলেকশন হবে না, এটা কিন্তু আমাদের শঙ্কিত করে। আমরা আসলে চাই বাংলাদেশ এভাবে আনরুল অবস্থায় থাকুক। আপনি দেখেন, আপনি একটা শিরোনাম পড়ছিলেন যে বিচার বিভাগের লোকজন তারা আলটিমেটাম দিয়েছে, তারা কর্মবিরতি পালন করবে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারা সরকারি চাকরি করে, তাদের দাবি দেওয়া থাকতে পারে। দাবি দেওয়া তারা একটি নির্দিষ্ট সেখানে সরকারি বিধিতেই বলা আছে তারা কিভাবে তাদের দাবি দেওয়াগুলো প্রেস করবে। তারা এসে এখানে বসে যাবে, তারা আন্দোলন করবে। সরকারি চাকরিজীবীরা যদি আলটিমেটাম দেওয়া শুরু করে তাহলে রাষ্ট্রটা কিভাবে চলবে? সরকারি চাকরিজীবীরা তো ট্রেড ইউনিয়ন না, ট্রেড ইউনিয়নের মতো আচরণ করতে পারে না। এটা সরাসরিভাবে তাদের চাকরি বিধির চরমভাবে লঙ্ঘন, কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই যে অবস্থাটা তৈরি হয়েছে, কারণটা কি? এটা একটা নির্বাচিত সরকার না। সেই জন্য আমাদের আসলে দরকার একটা নির্বাচিত সরকার এবং দ্রুত একটা নির্বাচন। কারণ শুধু তাই না, আমরা আমাদের সীমান্তের ওপারে নানা জায়গায় নানা ধরনের ঘাঁটি তৈরি হতে দেখতে পাচ্ছি, নানা শঙ্কা তৈরি হতে পারছে। আমরা ১.৫ বছর ধরে, শেখ হাসিনা ১৫ বছর ধরে যুদ্ধ বিমান কিনতে পারেনি, এই সরকার ১.৫ বছর ধরে নানা আলোচনা করেছে, কিন্তু আমার আকাশ একেবারে উন্মুক্ত, আমরা কোনো যুদ্ধ বিমান কিনতে পারছি না। কারণটা কি? নানা ধরনের চাপ। এই সরকার নির্বাচিত সরকার না হওয়ার কারণে, তার ম্যান্ডেট না থাকার কারণে সে কিন্তু ওই বোল্ড ডিসিশনটা নিতে পারছে না। সেই জায়গাটাতে আমার দরকার হলো যে এই মানে এই পরিস্থিতিটা, আমরা যদি সবাই দেশকে ভালোবাসি, দেশের উন্নতির জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, গণতন্ত্রটাকে রক্ষার জন্য আমাদের দরকার নির্বাচনটা
হতে দেয়া। হ্যাঁ, কারণ একটা নির্বাচনে আমরা সব পেয়ে যাব না। জি, যেহেতু নির্বাচনটা হতে দেওয়া এবং সব রাজনৈতিক দল অবশ্য এই জায়গায় একমত যে তারা নির্বাচনটা চায়, সেটি ফেব্রুয়ারিতে হবে, তেমন বিএনপিও যেমন বলেছে, জামায়াত ইসলামী তারাও কিন্তু সেটা একই জায়গায় আছে, এনসিপিও বলেছে যে হ্যাঁ, তবে গণভোটের ইস্যুতে তাদের কিছু কিছু দ্বিমত ছিল। এখন আপনি একটা কথা বলছিলেন যে গণভোটটা মানুষকে বোঝানো যায় কিনা। দেখেন, গণভোট কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে, কারণ গণভোট এর আগেও হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা যেমন ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা ছিল, সেখানে একটা কথাই ছিল যে জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা আপনারা সমর্থন করেন কি সমর্থন করেন না, এইটা মানুষকে কিন্তু বেছে নেওয়াটা খুব সহজ। কিন্তু এখানে যে 4টা দফা এবং সেই 4 দফার সাথে আবার লিঙ্ক করা হয়েছে আরো 30টা, এইগুলা একজন সাধারণ মানুষ কি তার পক্ষে, একজন ধরেন এই গণভোটকে দেবে, একজন রিকশাওয়ালা দেবে, গ্রামে যে একজন চায়ের দোকানদার দেবে, একজন কৃষক দেবে। এই বিষয়টি নিয়ে আসলে আমরা যেই কথাটি বিশেষজ্ঞরা বলছেন যে এটির আসলে পুরো বিষয়টা সহজ করবার দায়িত্ব রাজনৈতিক দল এবং সরকারের, যেহেতু আমাদের সাথে রাজনৈতিক দলের নেতারা যুক্ত আছেন। আরেকটা কথা আপনি একটু যোগ করে দিন যে গণভোট, আপনি আছেন আমাদের সাথে, আমরা একটু তাদেরও বক্তব্য আসলে নিয়ে আসতে চাই। আজিজুল বারী হেলাল যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছেই আসতে চাই, সেটি হচ্ছে যে সবাই আপনারা ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে আপনাদের অনেকটা আসলে কথাই শুনেছেন প্রধান উপদেষ্টা যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে যাচ্ছে, কিন্তু যেটি বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটটি কিভাবে হবে, সেখানে কি কি থাকবে, সেটি বোঝানোর জন্য, একটি সাধারণ মানুষকে, ভোটারকে বোঝানোর জন্য সে দায়িত্ব আসলে আপনাদেরকে নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এখন আপনাদের কথা তো মেনে নিয়েছে সরকার যে গণভোট একই দিনে হবে, এখন গণভোটের প্রক্রিয়াটি সম্পর্কে আপনারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন কিনা, বলছেন কিনা? আপনার প্রশ্নটার একটু ক্রিটিক করি যে বিএনপির দাবি মেনে নিয়েছে সরকার এবং গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে, এই বক্তব্যটা কিন্তু সঠিক না। এই বক্তব্যটা দিলে মানুষ ভুল বার্তা পাবে। ঐক্যমত কমিশনের যে 3 মাস ব্যাপী দফায় দফায় আলোচনার পরে মোস্ট অফ দ্য পার্টির অ্যাগ্রিজ যে আপনার ভোটের দিনে গণভোটটা হবে। সুতরাং বিএনপির দাবির এটা আমারও বক্তব্য না, এটি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল বলছে যে বিএনপির কথা শুনেছে সরকার। না, দেখেন, আপনার উচ্চকক্ষে পিয়ার, এটা তো বিএনপি চায়নি, কিন্তু হয়েছে। তাকে আমি বলবো যে জামাত ইসলামের দাবি মেনে নিল, আমরা তা বলছি না। আমরা বলছি যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো বসে সেখানে আমরা মেজরিটি দল যেদিকে মত দিয়েছে যে গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একই দিন হবে, সরকার সেই সুপারিশটি সমর্থন করেছেন। সুতরাং বিএনপির দাবি নিয়ে সেটা আরো অনেক রাজনৈতিক দলের ছিল। বক্তব্যটা এইভাবে আসলে আমরা সামনের কনফ্লিক্ট আমরা এড়াতে পারি। কারণ আমরা যে আলোচনা করেছি সেখানে আমি একটা দাবি করেছি, আপনি দাবি করেছেন, অমুক দাবি করেছেন, এরপরে সেখানে মেজরিটি যেটা হয়েছে সেটা আপনার বলছেন। এখন আপনি বলছেন যে গণভোটটা আমরা মানুষকে বোঝাতে পারছি কিনা, করছি কিনা, গণভোটটা কেন অনুষ্ঠিত হচ্ছে এটা তো আমাকে বুঝতে হবে। গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে যে আমরা একে অপরকে বিশ্বাস করি না, মানে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি আস্থা নেই যে এই জুলাই সনদটা আমরা যেই সরকার গঠন করুক সে ইমপ্লিমেন্ট করবে, সে বাস্তবায়ন করবে। এই বিশ্বাসটা না থাকার ফলে এই বিশ্বাস উৎপাদনের জন্য আপনার একটা পিপলস উইলস নেওয়া হলো, যে জনগণের অভিপ্রায় নেওয়ার জন্য এই গণভোটটা। এর সাথে যুক্ত হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট। রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টকে এক রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে বিশ্বাস করছে না। এখন পিপল উইলস যখন চলে আসবে গণভোটের পক্ষে, ভোটের পক্ষে, তখন সবাইকে নৈতিকভাবে এটা মানতে হবে, একটা মোরাল অব্লিগেশন তৈরি হবে। এই জন্য কিন্তু গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা যদি আলোচনা করি যে আপনার জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো আমরা সংস্কার করব, যে সমস্ত বিষয়গুলো ইন্ট্রোডিউস করব, সেগুলো কোন তরিকায় কোন নিয়মে ইমপ্লিমেন্ট হবে সেইটা নিয়ে আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু সেটা আমার দৃঢ় বিশ্বাস যখন সংসদ গঠন হবে সেই সংসদে আলোচনাগুলো আরো আপনার ক্লারিফাই করা হবে, আরো সুন্দর হবে। সুতরাং এখন বাংলাদেশ যে হেডিং টুয়ার্ডস দ্য ডেমোক্রেসি and to hold a free and fair election, এইটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে যাতে আগামী নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়। এইটা আমাদের গণতন্ত্রের জন্য, সাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি যেটা বললেন যে মানে বিশ্বাসের কথাটা, যে মানুষকে বিশ্বাসের বিষয়, আজকে প্রথম আলোতে আমি একটা খবর দেখতে পাচ্ছি যে গণভোটে
না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুকের। তো আস্থার কি সংকটটা এখান থেকে তৈরি হচ্ছে না? এখন উনি হয়তো গণভোটে যে বিষয়গুলো, যে 4টা সাবসেকশন আছে, একটা তো মূল কোশ্চেন তো একটাই, তাই না? তার সাথে 4টা সাবসেকশন, এইটা হয়তো ওনার কোনো উনি ব্যক্তিগতভাবে হয়তো কোনোটা সমর্থন করে না, এই জন্য তিনি তার ব্যক্তি পর্যায় থেকে আহ্বান জানিয়েছে। সুতরাং এটাকে আপনি দলীয় না, কিন্তু প্রত্যেকটা এমপি যদি ব্যক্তিগত মত দিয়ে হা এবং না এর পক্ষে চলে যায়, তাহলে এই গণভোট কিভাবে পাশ হতে পারে? মানে দলীয় অবস্থান। এমপিদের একটাই ভোট। আপনার ওই যে জনগণ হিসাবে আমি নিজেও এখন ইলেকশন করছি, আমি নিজেও বিএনপি নমিনেটেড। সুতরাং আমি তো মনে করেন গণভোটের বিপক্ষে না, এটা তো আমি বলবো না। আবার ফারুক ভাই বলছে যে হ্যাঁ না, তা উনার মত আর আমার মত কিন্তু আলাদা। গণভোটটা তো এইটাই, এবং ডেমোক্রেসির বিউটিও কিন্তু এইটা যে আমি এই যে জুলাই সনদটা যেটা পরিণত হয়েছে, এটা কিন্তু স্কলার মতামত। ওই যে আমাদের আপা যেটা জিজ্ঞেস করছিল যে মানুষকে বোঝাচ্ছে কিনা, মানুষ কিন্তু এই জটিল শব্দগুলো বোঝা অনেক কঠিন আমাদের দেশের সব মানুষের, কারণ এগুলো সব পলিটিক্যাল স্কলার মতামত। এখানে পলিটিক্সের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই জিনিসটি প্রণয়ন করেছে। এই জিনিসটিকে আইনি বৈধতাতেও আর গণভোটের মধ্যে দেওয়া যাবে না। আপনার গণভোটটা হচ্ছে যাতে আমরা মোরাল অবলিগেশন তৈরি হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে উপস্থাপিকা যে প্রশ্নটি আপনাকে করেছে সেটা হলো এরকম যে আপনারা রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব না নিয়ে গণভোটটা পাস মানে পাস না করিয়ে যদি এভাবে ওপেন রাখেন, তাহলে যদি সেখানে এই যে জুলাই সনদ যদি না ভোট হয়ে যায়, তাহলে যে সংকটটা আবার নতুন করে তৈরি হবে অনেক জায়গায়, সেটা আবার কিন্তু আরেকটা মানে অন্যদিকে নিয়ে যাবে পুরো দেশকে। আমরা এই প্রশ্নটা রেখে আসলে বিরতিতে যেতে চাচ্ছি। আপনারা দুজনেই আছেন আমাদের সাথে, এবং ব্যারিস্টার ডক্টর নাজিম মোমেন, আপনার কাছে হয়তো বিরতির পর আসবো আমরা এই প্রশ্নের উত্তর নেবার জন্য। দর্শক, বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আলোচনা আবারও যুক্ত হবেন। আসলে জুলাই সনদের বিষয়ে যে কথাগুলো হেলাল ভাই বললেন, একটু রেসপেক্টফুলি ডিসএগ্রি করি। জুলাই সনদের ব্যাপারে গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট একসাথে হবে, এ ধরনের এগ্রিমেন্ট খুব সম্ভব হয়নি। আমাদের যেটা কথা ছিল, অন্যান্য দলগুলোর যেটা কথা ছিল, যে এই যে নতুন সরকার, এইটার যে বৈধতা আমরা বলছি যে 106 সংবিধানের 106 অনুচ্ছেদের মাধ্যমে, এটার মাধ্যমে আসলে কিন্তু সরকারের কোনো গণভিত্তি আসে না। কারণ আপনি জানেন যে সংবিধানে তত্ত্বাবধায়ক বলেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এটার কোনো প্রভিশনই নেই। সেক্ষেত্রে 106 অনুচ্ছেদের মাধ্যমে কিভাবে সরকার গঠন হলো, এই সরকারের অধীনে আবার কিভাবে নির্বাচন হলো, এই নির্বাচনের কতটুকু বৈধতা থাকবে, এখন আপনার 13 অ্যামেন্ডমেন্টের যেই মামলাটি শেষ হলো কেবলই 20 নভেম্বর রায় দিবে, সেখানে যে প্রশ্নগুলো উঠে এসেছে, যদি আপনার এই তত্ত্বাবধায়ক সরকারটা রিস্টোর্ড হয়, এক্ষেত্রে তো 3 মাসের মধ্যে ইলেকশন করার প্রভিশন আছে, এবং সেটা যদি কিভাবে অ্যাকোমোডেট করা হবে কনস্টিটিউশনে, এই সমস্ত বিষয়গুলো আছে। এই জন্য যেটা কথা ছিল, যদি একটা গণভোট আগে হয়, তাহলে এই সরকার এবং নির্বাচনের একটা গণভিত্তি হবে, একটা লেজিটিমেসি আসবে। সেটার আলোকে আসলে গণভোটটাকে আগে করার কথা বলা হয়েছে। তবে আমি বলবো যে সরকার তো এখানে একটা বিপজ্জনক, মানে উভয় সংকটে পড়েছে। সরকার এই বলটা ঠেলে দিয়েছিল রাজনৈতিক দলগুলোর কোর্টে, কিন্তু আনফরচুনেটলি একটা বৃহত্তম যে রাজনৈতিক দলটি আছে, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করতে এই বিষয়ে রাজি হয়নি গণভোট কবে হবে সেটা নিয়ে। যার কারণে আমি মনে করি গভর্নমেন্ট যেটা করেছে, এটা তাদের বাস্তবতার আলোকে একটা ডেট নির্ধারণ করেছে। এর ক্ষেত্রে হয়তো কোনো দলই খুশি হয়নি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমি মনে করি। এবং গণভোটের যে 4টি প্রশ্ন এসেছে, এটা অত্যন্ত যৌক্তিক। এক্ষেত্রে গভর্নমেন্ট সব দিকই, মানে এদের অবস্থা তো ছিল আসলে শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা। আইডিয়াল সিনারিও হয়তো হতো যদি সবগুলো রাজনৈতিক দল এক হতেন গণভোটের প্রশ্নে। এবং এই যে গুরুতর যে প্রশ্নগুলা, যে আমাদের যে কনস্টিটিউশন আমরা রাখার কথা এখনো পর্যন্ত আছে, এইটার আন্ডারে আসলে যদি নিয়মতান্ত্রিক কথা বলি, তাহলে ইলেকশন তো হয়তো 2029-এ, সেখানে ইলেকশনটা আগে হচ্ছে, এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নেই। এই অন্তর্বর্তী সরকার তাহলে কোন লেজিটিমেসির ভিত্তিতে একটা ইলেকশন দিবে? আমাদেরকে তো জুলাইয়ের একটা ভিত্তি থাকতে হবে, আইনি ভিত্তি থাকতে হবে, সেটা তো আসলে কনস্টিটিউশনে নাই, কোথাও নেই। সেক্ষেত্রে একটা সলিউশনে রাজনৈতিক দলগুলো আসতে ভালো হতো, কিন্তু সেটা আসে নাই। এখন পরবর্তী সরকার এটাকে সেভাবে অ্যাডপ্ট করবে। আর বিশ্বাসের বিষয়টা তো বলছেন, আমি একটু জানতে চাচ্ছি, আপনি বললেন যে 2029 সালে যদি মানে
নির্বাচন হতো, আমরা এই কথাটা প্রায়ই শুনি বিভিন্ন রাজনৈতিক দলের মুখে। 2029 সালে যেই নির্বাচনটা হতো সেটা যেই পার্লামেন্টে হতো সেই পার্লামেন্ট তো নেই। এক্স্যাক্টলি, আমাদের এখন এমন একটা সিচুয়েশন এখন, যদি আপনি লিগালি স্পিকিং, কনস্টিটিউশনালি স্পিকিং কোনো কিছুর কোনো স্ট্যান্ডিং কিন্তু আসলে পাওয়া খুব মুশকিল। আমাদের অনলি স্ট্যান্ডিং ইজ আন্ডার 106, আর্টিকেল 106, যেখানে একটা রেফারেন্স চাওয়া হয়েছিল চিফ জাস্টিসের কাছ থেকে, সেটা এসেছে। কিন্তু এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, কারণ কারেন্ট কনস্টিটিউশনে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নেই। তো এটা একটা কিন্তু লিগাল কনএন্ড্রাম যদি বলেন, এটা একটা সমস্যা। এটার আশা করি নেক্সট যে এটা হচ্ছে গণপরিষদের যে প্রভিশনগুলো আছে, এইগুলো যদি সেভাবে বাস্তবায়িত হয়, এখানে যে আস্থার সংকটের কথা বললেন, আপনি আরেকটা কথা বললেন যে মানে গণভোট একদিনে হবে বা মানে একদিনে মানে আলাদা দিনে হবে, এটা নিয়ে ঐক্যমত্য হয় নাই। তো আমরা আবার দেখলাম যখন এই জুলাই সনদ স্বাক্ষরের পরে এই সরকার বেশ কিছু বিষয় তাদের যে মানে নতুন করে ঢুকিয়ে দিল, সেই বিষয়গুলোতেও কিন্তু ঐক্যমত্য হয়নি। এরকম কিছু বিষয় ঢুকিয়ে দিয়েছিল, তখন কিন্তু আবার মানে এই আলোচনাটা আসেনি সব জায়গা থেকে যে কেন ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। এরকম জিনিস ঢুকিয়ে দেয়া, গণভোটের বেলায় যেরকম বলা হচ্ছে ওই বিষয়ের, যেমন 270 দিন, সাংবিধানিক পরিষদ, হ্যাঁ, ওই বিষয়গুলোর বেলায় কিন্তু তখন এই কথাগুলো বলা হয়নি। তো এটা কি এরকম হচ্ছে? ঐক্যমত্য আপনি হয়েছেন, মানে যে সমস্ত বিষয় ঐক্যমত্য হয়েছে, ওটা তো একটা প্রসিডিউরাল ম্যাটার। আপনি যে বিষয়গুলোতে একমত হয়েছেন সেটা কিভাবে ম্যাটেরিয়ালাইজড হবে কিংবা ইমপ্লিমেন্টেশনটা হবে, সেই ক্ষেত্রে 270 দিনের প্রভিশনটা রাখা হয়েছে। এটা আমি মনে করি না ঐক্যমত্যের বাইরে কোনো কিছু সরকার করছে। না, ওই যে 270 দিন না হলে, 270 দিনে না হলে অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে, এই আলোচনাটা তো করা উচিত ছিল। পরিষদ এবং সাংবিধানিক পরিষদের বিষয়টা তো, সাংবিধানিক পরিষদের বিষয়টা তো আলোচনায় এসছে, সাংবিধানিক পরিষদের বিষয়টা কিন্তু আলোচনায় এসছে, এবং এটা কিন্তু কেউ মানে কেউ একমত ছিল, কেউ একমত ছিল না। তো দেওয়া হয়েছে, কিন্তু এই জুলাই সনদে তো স্বাক্ষর করা হয়েছে, তাই না? এবং যে সমস্ত বিষয়গুলোতে পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্যে পৌঁছেছেন, এইটাকে কিভাবে আইনি ভিত্তি দেওয়া হবে তার তো একটা পদ্ধতি বের করতে হবে। সেই ক্ষেত্রে এসে 180 দিনের প্রভিশনটা এসেছে। আমি মনে করি না এক্ষেত্রে কোনো ব্যর্থ হয়েছে। আচ্ছা, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান যেহেতু আমাদের সাথে আছেন, আমরা সেই গণভোটের বিষয়টা নিয়েও একটু আপনার মন্তব্য শুনে আসতে চাই। সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে গণভোটের জন্য যেই বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে, সেখানে আপনার কাছে কি মনে হয় সাধারণ মানুষ আসলে কতটুকু এই বিষয় সম্পর্কে জানতে পারছে এখন পর্যন্ত? রাজনৈতিক দল হিসেবে আপনারা যেহেতু নির্বাচনে নানা প্রচারণা শুরু করেছেন, সেখানে কি এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে অবহিত করছেন কিনা? আমি এটাকে দুইভাবে দেখতে চাই। আমি প্রথমত মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হয়েছে যে আমরা বাংলাদেশের যে বাংলাদেশটা দেখিয়ে এসেছি 5 দশক, আমরা সেই বাংলাদেশটা দেখতে চাই না, আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই। আমরা কিন্তু দেওয়ালে দেওয়ালে আমাদের ইয়াং ছেলেপেলেরা, তরুণরা যখন ওয়াল আর্ট করেছে, তখন আপনি দেখবেন তারা কিন্তু বলেছে সেখানে যে আমরা নতুন বাংলাদেশে, বাংলাদেশ 2.0 অথবা পরিবর্তন চাই। আমি এটাকে দুইভাবে দেখি। প্রথমত হচ্ছে আমাদের দায়িত্ব রয়েছে রাজনৈতিক দল হিসেবে যে আমরা সহজভাবে সাধারণ মানুষকে বোঝাবো যে এই গণভোটে যে 4টা বিষয়ে প্রশ্ন করা হয়েছে, এটার একটা ছোট ব্যাখ্যা, সুন্দর করে ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে রাজনীতিবিদ হিসেবে। এটার পাশাপাশি সরকারেরও দায়িত্ব রয়েছে যে তারা এটাকে সুন্দর করে সহজ ভাষায় মানুষের কাছে নিয়ে যাবে যে আসলে আমরা এই সংস্কারটা চাচ্ছি এবং এই সংস্কারের জন্য আপনাদের এই মতামতটা প্রয়োজন। এখন আমরা যেটা মনে করি, আমাদের মধ্যে কিছু দল রয়েছে তারা মনে করে যে বাংলাদেশের মানুষ আসলে সংস্কার বোঝে না, এই ধরনের পরিবর্তনগুলো বুঝে না, তাদের কাছে এটা খুব একটা বড় বিষয় নয়। কিন্তু আমরা যখন মানুষের কাছে গিয়েছি, যখন ডোর টু ডোর কথা বলছি, মানুষের মধ্যে কিন্তু এখনো আগ্রহটা রয়েছে সংস্কারের ব্যাপারে। তারা এখনো কিন্তু, বিশেষ করে ধরেন পিআর এর ব্যাপারে খুব বেশি আলোচনা হয় মাঠে ঘাটে, আপনার আপার হাউসের পিআর নিয়ে আলোচনা হয় মাঠে ঘাটে, আপার হাউস কেন প্রয়োজন সেটা নিয়ে আলোচনা হয়। তার মানে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আগ্রহটা রয়েছে। আমরা যদি ভাবি যে আসলে সাধারণ মানুষ সংস্কার চায় না অথবা গণভোট তাদের বড় কোনো ইস্যু না তাদের জন্য, এটা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যারা এটা মনে করছে তারা ভুল বুঝছেন এবং সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে তারা বুঝতে পারছেন না। সে কারণে আমার মনে হচ্ছে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে, কিন্তু এটার পাশাপাশি আমাদের দায়িত্ব রয়েছে সহজভাবে বুঝিয়ে বলা যারা সাধারণ জনগণ রয়েছে। এটার পাশাপাশি সরকারেরও দায়িত্ব রয়েছে, যেহেতু সাধারণত গণভোটে কিন্তু যে কোনো একটা বিষয়ের উপর হ্যাঁ অথবা না ভোট হয়,
কিন্তু এখানে যেহেতু 4টা বিষয় চলে এসেছে এবং বিশেষ একই করে সাথে 4 নম্বর সেদিন যে- জাতীয় সংসদ নির্বাচনও হবে, যে কথাটা বিশ্লেষকরা বলছেন যে তখন একজন ভোটারের সময় বা চিন্তা ভাবনার জায়গাটা একটু দীর্ঘায়িত হবে, যেটি নির্বাচন প্রক্রিয়াটাকেও দীর্ঘায়িত করে ফেলতে পারে, ফলাফলের দিকেও আসলে সেটি দীর্ঘায়িত হতে পারে, এরকম একটা আশঙ্কা অনেক বিশ্লেষকরা করছেন। আপনার কাছে কি মনে হয়? এটা সত্য, এবং এবারে নির্বাচনে ফলাফল আসতে অনেক সময় লাগবে, এবং আমি মনে করি যে নির্বাচনের সময়টা দেওয়াটাও অনেক বেশি সময়ও দিতে হবে। পাশাপাশি যেটা নির্বাচন কমিশন হয়তো করতে পারে এখন বিভিন্ন কেন্দ্রগুলোতে তারা অলরেডি কক্ষ ভাগ করে দিয়েছে, কতগুলো কেন্দ্র হবে, কতগুলো কেন্দ্রে কতগুলো কক্ষ থাকবে, আর সেখানে তারা সেটাকে বাড়ানোর প্রয়োজন মনে করি। তাদের লোকবলও এখানে বাড়াতে হবে, কারণ আপনাকে যেখানে আগে 90 সেকেন্ড সময় দেওয়া হয়েছিল ভোটারদের ভোট দেওয়ার জন্য, সেখানে তো আরো 90 সেকেন্ড যোগ করতে হবে। আর হানার বিষয় যেটা আপনার যখন আমরা পাবলিক স্পেয়ারে এটা আলোচনা করছি, মিডিয়াতে এটা আলোচনা হচ্ছে, রাজনীতিবিদরা যখন মানুষের কাছে যাচ্ছে সহজভাবে বুঝিয়ে বলছে, আলটিমেটলি সাধারণ মানুষ কিন্তু ভোটের আগেই কিন্তু একটা মাইন্ডসেট করে নিবে যে আসলে আমি কোনটাতে হ্যাঁ ভোট দিব, কোনটাতে না ভোট দিব। তো সেটাকে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা হবে। ব্যারিস্টার আব্বাস, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি দুইটা সত্তা, একজন হলো আপনি আইনজীবী এবং আরেকদিকে আপনি একজন রাজনৈতিক নেতা। আমি একজন সাধারণ মানুষের জায়গা থেকে যদি দেখি, আপনি বললেন 4টি প্রশ্ন। এই যে 4টি প্রশ্ন, এটা কিন্তু খুব সহজ, কিন্তু 4টি প্রশ্নের মধ্যে কি বলা আছে? 4টি প্রশ্নের মধ্যে বলা আছে আপনার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান। এই অন্যান্যর ব্যাখ্যাটা এখানে নাই বা ওই ইয়েতে থাকবে না। তারপরে দ্বিকক্ষ, উচ্চ কক্ষ, 100 আসন, পিয়ার। থার্ডলি হলো নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ যে 30টি প্রস্তাব জুলাই সনদে দেয়া হয়েছে। এখন প্রশ্নটি হলো যে এই যে মানে 30টি প্রস্তাব একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আমি নিজেই এই 30টি প্রস্তাব আমি কয়েকবার জুলাই সনদ পড়েছি, আমার মনে থাকে না, যে আমি মিস করে যাই অনেকগুলা বিষয়। তো একজন সাধারণ মানুষ হানা দেওয়ার আগে যদি সে এটা বুঝতে চায়, যদি সে দলীয় দৃষ্টিকোণ থেকে আমার দল বলেছে হ্যাঁ দিলাম দিলাম, না দিলাম, সেটা একটা বিষয়। আর যদি সে বুঝে দিতে চায় একজন, এই যে আমি একটা লম্বা বিষয় নিশ্চয়ই আপনি পড়েছেন, জুলাই এই যে অধ্যাদেশের যে আদেশটা, সেই আদেশটা আপনি পড়েছেন, একজন মানুষের পক্ষে কি এটা বুঝে মানে ভোট দেয়া কি খুব সহজ ব্যাপার? সহজ না, সেটা সত্য, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রথমত হচ্ছে যে 30টি প্রথম যেই আপনার প্রশ্নটা, 30টি বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, এটা আমি মনে করি খুব সহজ। কারণ যেহেতু 30টা বিষয় সকল রাজনৈতিক দলগুলোই ঐকমত্য হয়েছে, তাদের ক্যাম্পেইনটা খুব সহজ হবে যে আমরা এখানে হ্যাঁ ভোটটা চাই, কারণ এটাতে আমাদের সকলেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা একটু ডিফিকাল্ট হবে সাধারণ মানুষের বোঝার জন্য, সেটা হচ্ছে যে আপনার ওই আপনার নির্বাচন কমিশন, ন্যায়পাল এবং অন্যান্য যে সাংবিধানিক পদগুলো রয়েছে, সেটার পদে কারা কারা আসবে, কারা কারা সেখানে নিয়োগ হবে, সেই যে নিয়োগের যেই প্রসেসটা এখানে বলা হয়েছে, সেটা হয়তো বোঝাতে একটু সময় লাগবে এবং সমস্যা হবে, এটা আমি মনে করি। কিন্তু সেটা এগেইন আমি বিশ্বাস করি যেটা সম্ভব। আমরা যদি সহজভাবে মানুষকে বোঝাতে চাই, ক্যাম্পেইন করি 3 মাস, একটা লম্বা সময়, সাধারণ মানুষ যতটুকু পারার বুঝবে। আর যারা একটু শিক্ষিত, যারা জানতে চায় আর একটু ভালো করে বুঝতে চায়, তাদের জন্য তো খুব সহজেই অনলাইন অ্যাভেলেবল আছে, যেই 30টা বিষয় একমত হয়েছে এবং অন্যান্য যে প্রশ্নগুলো এসেছে, সে প্রশ্নগুলো বিষয় কিন্তু অলরেডি খুব সুন্দর করে কিন্তু জুলাই সনদও কিন্তু আপনার পাবলিশ হয়ে গেছে। সেটা আমরা যতটুকু আমরা পরামর্শ দিয়েছিলাম যেটা সরকারকে, যেটা যদি আপনারা পারেন সহজ করে সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসিবল করে দেন, পৌঁছিয়ে দেন, এটা সত্য যে তাদের পক্ষে কঠিন, কিন্তু এটাও আবার সত্য আমাদের দেশের মানুষকে যদি আমরা এডুকেট না করতে পারি, তাদেরকে সচেতন না করতে পারি, আপনি আশা রাখতে চান যে সাধারণ মানুষ আসলে বুঝেই তার ভোটটি দেবে, সেই কথা আপনি বলছিলেন। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনার কাছে একটু আসতে চাই, যদিও একটু বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরও হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা আমরা করবো। সেটি হচ্ছে জামায়াত নেতা জনাব তাহের, তিনি বলেছেন আজকে একটি সংবাদ সম্মেলন ছিল 8 দলের বা আপনার সহ যারা 8 দলের নেতারা আছেন, সেখানে তারা আপনারা বলছেন যে 3 জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন, সরকারকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে তারা রাখছেন, এ ধরনের একটি কথা বলেছেন।
তিনজন উপদেষ্টা কারা এবং কোন দলের হয়ে কাজ করছেন এই বিষয়টি আসলে পরিষ্কার আপনার কাছে একটু আমরা জানতে চাই যে। না, আমি আসলে কারো নাম নিতে চাচ্ছি না। তিনজন উপদেষ্টা কারা কারা এটা জনগণ জানে। এবং আসলে আসলে দেখা যাচ্ছে যেটা যে বিএনপি যখন প্রেসার দিচ্ছে গভর্নমেন্টকে, এটা বাস্তবতার আলোকে যেটা করা উচিত কিংবা স্বাভাবিকভাবে গভর্নমেন্টের জন্য যেটা করা উচিত ছিল, সেটার থেকে তারা ডেভিয়েট হয়ে তারা একদিকে চলে যাচ্ছে। তো এই একদিনের গণভোটের কথায় আমি ব্যারিস্টার আব্বাসের কথার সূত্র ধরেই বলতে চাই, আপনারা যে প্রশ্নটা করলেন, আসলে এখানে যে 4টা সাব কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে এবং 30টা পয়েন্টের ব্যাপারে ঐক্যমত হয়েছে, এটা ইটসেলফ ইজ এ বিগ ইস্যু। আপনাকে যখন আমি নিজেই বললেন যে 30টা কয়েকবার পড়ার পরও এটাকে মনে রাখা, এটা মনে রেখে আবার এটা পক্ষে না বিপক্ষে সবটা মিলে আমাকে চিন্তা ভাবনা করে এখানে মতামত দিতে হচ্ছে। এটার সাথে যদি আপনি আবার যেই জাতীয় সংসদ নির্বাচনটাকে মিলিয়ে ফেলেন, এটা কতটুকু প্র্যাকটিক্যাল আমার মাথায় ধরে না। একটা মানুষকে, একটা ভোটারকে, সাধারণ ভোটারকে, তাকে গণভোটের ব্যাপারে চিন্তা করতে হচ্ছে। আবার 3 মাসে কিন্তু ক্যাম্পেইন, যখন ন্যাশনাল ইলেকশনের ক্যাম্পেইনটা হবে, গণভোটের ইস্যুটা কিন্তু অনেকটাই চাপা পড়ে যাবে। এই জিনিসটাকে সহজ যে জিনিসটা, এবং তারপরে তো আপনার ইলেকশন সহ সবকিছু লেজিটিমেসি প্রশ্নগুলো তো আছেই, যুক্তিযুক্ত ছিল যে গণভোটটা আগে হবে। সেটা না করে আমরা দেখছি যে একটা দলের চাপের কাছে সরকার অবভিয়াসলি নথি স্বীকার করছেন। আমি বলছি, যেটা আবারও বলছি, সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর কোর্টেই বলটা ঠেলে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে আবার এটা সরকার। ব্যারিস্টার নাজিব, আমি এইখানে একটু মানে প্রশ্নটা যোগ করে দিই, তাহলে আপনি ভালো। কারণ আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে বিএনপি মানে সরকার যখন প্রথম জুলাই মানে আদেশ সনদের যে আদেশটা জারি করেন, তখন বিএনপি থেকে বলা হলো যে কেয়ারটেকার মানে এই সরকার আরেকটি দলের পক্ষ হয়ে কাজ করছে, এই বিষয়টা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আবার এই সপ্তাহে এসে আবার জামাতের তরফ থেকে বলা হচ্ছে যে উল্টো দিকে, যে এই সরকার বিএনপির দিকে যাচ্ছে। এটা কি শুধু পলিটিক্যাল রেটরিক, না মানে সরকারের উপরে চাপ সৃষ্টি, না এর ভিতরে আসলে কোনো মানে বাস্তবতা আছে? কারণ এক সপ্তাহে এক দল বলছে যে এই সরকার জামাতের অ্যাসাইনমেন্ট পালন করছে, আবার এই সপ্তাহে আবার জামাত বলছে যে সরকার বিএনপির দিকে হেলে গেছে। তো সরকার আসলে কোন দিকে হেলে গেছে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো? না, দেখেন, আসলে বিষয়টা জামাতের কোন বিষয়ে সরকার আসলে সুবিধা দিল জামাতকে, এটা আমাকে বলেন, আমার বোধগম্য না আর কি। কিন্তু বিষয় যেটা, সেটা হলো যে নির্বাচনের ব্যাপারে তো অবভিয়াসলি একটা দল তাড়াহুড়া করছে। আমাদের অবস্থান, জামাতের অবস্থান সহ এনসিপির অবস্থান, আমি মনে করি অন্যদের অবস্থান যেটা ছিল, জুলাই বিপ্লবের একটা আইনি ভিত্তির আগে, জুলাই বিপ্লবের সনদটা বাস্তবায়িত হওয়ার আগে নির্বাচনের ব্যাপারে সবারই আপত্তি ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দুটাকে এখন এক করে ফেলা হলো। এখানে কাকে সুবিধা দিল গভর্নমেন্ট, আপনি বলেন। তো এক্ষেত্রে আমি মনে করি না, যদিও আমি আবারও বলছি যে মানে মাঝখানে থেকে আপনি মনেই করতে পারেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে, উইচ ইজ ট্রু। কিন্তু এক্ষেত্রে আপনার যে বিষয়গুলো সামনে চলে আসে, সেইগুলো আবারও বলছি যে প্র্যাকটিক্যালিটি, গত 1টি বছর চলে গিয়েছে, জুলাইয়ের সনদ এখনো কেন বাস্তবায়িত হলো না? জুলাইয়ের সনদের সাথে ইলেকশনটাকে কেন একেবারে এইভাবে মিলিয়ে একেবারে 11th আওয়ারে নিয়ে যাওয়া হলো? এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কিন্তু জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে চান তাহলে তো পার্লামেন্ট লাগবে। পার্লামেন্ট পেতে গেলে তো আপনার ইলেকশন লাগবে। তো ইলেকশন ছাড়া আপনি কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে? আগে হতে পারে পার্লামেন্ট, আপনি তো পার্লামেন্ট করবেন কিসের আন্ডারে? আপনাকে তো একটা কনসেনসাস হতে হবে। উচিত ছিল যেটা একেবারে প্রথম দিনই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা করা, ঐকমত্য প্রতিষ্ঠা করে জুলাই সনদ করা, সেটা তো হলো না। ঠিক আছে, শেষ পর্যন্ত একেবারে আপনার কিছু না দিয়ে আপনার সান্ত্বনা পুরস্কার দিলেন, এটাকে সংবিধানের শিডিউলের মধ্যে ঢুকাই দিবেন। ঠিক আছে, এইভাবে তো আপনার জুলাইয়ের সনদকে আপনি মর্যাদা দিচ্ছেন না, এটাকে আন্ডারমাইন করা হয়েছে অলরেডি। এবং এইটাতে একটা দলের ছিল, প্রেশার ছিল, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না? সেই জন্যই আমরা বলছি আপনি একটা দলের প্রেশার বলছেন, একটা দলের প্রেশার বলতে কোন দলকে আপনি বোঝাচ্ছেন? বিএনপির কথা বলছি, বিএনপি প্রেশার ছিল। অবভিয়াসলি তারা এখনো বলছে, অনেক কথাই মাঝখানে এসেছে যে এই গভর্নমেন্ট, সালাউদ্দিন সাহেব বহুবার বলেছেন যা করছে সেটা বিএনপি রাখতে বাধ্য না। তারপরে জয়নুল আবেদিন সাহেব বললেন যে না ভোটের পক্ষে, প্রকাশ্যেই বলেছেন, তাই না? তো এইগুলো বিষয়গুলো তো আছে। হেলাল ভাই আস্থার সংকটের কথা বললেন, এটা তো তৈরি করা হয়েছে, তাই না? তৈরি হয়েছে।